হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। WBPSI প্রিলিমস 2025 যে পরীক্ষাটি কয়েকদিন আগেই হলো, সেই পরীক্ষাটির কোয়েশ্চেন পেপার এটা। আমরা এই ভিডিওতে জিকে পোর্শন নিয়ে আলোচনা করব। এর আগে একটা ভিডিও আমি বানিয়েছি যেটিতে জিকে পোর্শনেরই প্রথম পার্ট রয়েছে। এর আগে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা কি ওয়ার্ড ধরে ধরে আমি আলোচনা করেছি। তো তোমরা যারা দেখোনি তারা পার্ট 1টা দেখে নেবে, এটা পার্ট 2। চলো তাহলে শুরু করা যাক। দেখো কোয়েশ্চেনটা রয়েছে যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কযুক্ত। এখানে প্রপার অ্যান্সারটা কি হবে সেটা বোঝা যাচ্ছে না, কেন প্রপার অ্যান্সার অনেকভাবে যুক্ত আছে। তো আমরা সেই বিষয়ে যাচ্ছি না, আমরা প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি। দেখো প্রথমেই আছে নালন্দা বিশ্ববিদ্যালয়। এই নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের বিহারের রাজগীর নামক জায়গাতে অবস্থিত। এটি প্রথম তৈরি করেছিলেন 427 খ্রিস্টাব্দে গুপ্ত সাম্রাজ্যের সম্রাট প্রথম কুমারগুপ্ত। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রায় 90 লক্ষেরও বেশি বই ছিল এবং সারা বিশ্ব জুড়ে 10,000 শিক্ষার্থী পড়তে আসতেন। যদি আমরা শিক্ষার্থীর নাম ধরি তাহলে বিখ্যাত শিক্ষার্থী হিসাবে আমরা নাম করতে পারি আর্যভট্ট, যাকে ফাদার অফ ম্যাথমেটিক্স বলা হয়। এছাড়াও ধর্মপাল শিলভদ্র ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য শিক্ষার্থী। কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি ধ্বংস করেছিল বখতিয়ার খলজি। হলো পরবর্তী টপিক। দেখো হর্ষবর্ধন। আমরা হর্ষবর্ধন নিয়ে আলোচনা করব। হর্ষবর্ধন হলেন পুষ্যবতী বংশের প্রতিষ্ঠাতা, উত্তর ভারতের শেষ হিন্দু রাজা। তিনি টাইটেল পেয়েছিলেন শিলাদিত্য। হর্ষাব্দ চালু করেছিলেন। তার সময় চীনা পর্যটক হিউয়েন সাং এসেছিলেন, আর তিনি ছিলেন শিবের উপাসক। আর তার উল্লেখযোগ্য নাটক বলতে আমরা বলতে পারি নাগানন্দ, যেটাতে তিনি দান এবং উদার সম্পর্কে বলেছেন, প্রিয়দর্শিকা, যেখানে প্রেম এবং ষড়যন্ত্র নিয়ে লিখেছেন, আর একটি রয়েছে রত্নাবলী। এগুলি হলো হর্ষবর্ধনের সময়কার ঘটনা। আচ্ছা, এরপরে আমরা যে আলোচনা করব সেটা কনিষ্ক সম্পর্কে আমরা আলোচনা করব। কনিষ্ক ছিলেন কুষাণ বংশের। তিনি 78 খ্রিস্টাব্দে শকাব্দ চালু করেন। ভিনসেন্ট তাকে দ্বিতীয় অশোক বলে অভিভাবন করেছেন। তারপরে তিনি মহাযান ধর্ম প্রচার করেছিলেন, স্বর্ণ মুদ্রা অর্থাৎ দিনার প্রচলন করেছিলেন। তার সময় অশ্বঘোষ বুদ্ধচরিত রচনা করেন। বসুমিত্র ছিল, নাগার্জুন ছিলেন, আর চিকিৎসক হিসাবে আমরা চরক এবং সুশ্রুতের নাম উল্লেখ করতে পারি। এবার আমরা অশোক নিয়ে আলোচনা করব। অশোক সিংহাসনে বসেছিলেন 273 বিসিতে এবং তার রাজ্যাভিষেক হয়েছিল 269 বিসিতে। তিনি অনেক টাইটেল পেয়েছিলেন, যেমন প্রিয়দর্শিনী, দেবানাম প্রিয়, ধর্মাশোক, দৈবপুত্র, রাজর্ষি, চণ্ডাশোক, দেবনাম প্রিয়, প্রিয়দর্শিনী, এইগুলো। তার ক্যাপিটাল ছিল পাটলিপুত্র। তিনি বৌদ্ধ ধর্ম নিয়েছিলেন উপগুপ্তের কাছ থেকে। তার সময় সবথেকে উল্লেখযোগ্য ঘটনা ছিল কলিঙ্গ, যেটা হয়েছিল 261 বিসিতে। এই কলিঙ্গ সম্পর্কে আমরা জানতে পারি 13 নং শিলালিপি থেকে এবং খারবেল হাতিগুম্বা অভিলেখ থেকেও আমরা জানতে পারি। তার ছেলে এবং মেয়ে অর্থাৎ মহেন্দ্র এবং সংঘামিত্র শ্রীলঙ্কাতে বৌদ্ধ ধর্ম প্রচারে গেছিলেন এবং তার সময় তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল, যেটা পাটলিপুত্রতে হয়েছিল। এগুলো হলো অশোক সম্পর্কে কিছু ইনফরমেশন। এবার আমরা চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নিয়ে আলোচনা করব। চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তিনি বিক্রমাদিত্য টাইটেল পেয়েছিলেন এবং সরকারি টাইটেলও পেয়েছিলেন। মথুরা ও সাঁচি শিলালিপি থেকে তার সম্পর্কে জানা যায়। তিনি তার সময় চীনা পর্যটক ফাহিয়েন এসেছিল। তার সময় নবরত্ন ছিল। তার ক্যাপিটাল ছিল পাটলিপুত্র এবং উজ্জয়িনী, এবং তার শাসনকালে ছিলেন কালিদাস, হরিসেন এবং ধন্বন্তরী ছিলেন। আচ্ছা, এবার আমরা পরবর্তী কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। পরবর্তী কোয়েশ্চেন সায়েন্সের একটা কোয়েশ্চেন। দেখো এখানে রয়েছে ব্যবসায়িকভাবে সোডিয়াম কার্বনেট যে নামে পরিচিত। এটা রাইট অপশন হবে খাবার সোডা অর্থাৎ বেকিং পাউডার।
বেকিং পাউডার, এখানে বেকিং পাউডারের যদি আমরা সংকেত দেখি তাহলে আমরা সংকেত দেখব NaHCO3। আচ্ছা, এইবার আমরা পরবর্তী অপশানগুলোকে দেখব। ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার হলো ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, যার যদি আমরা সংকেত দেখি তাহলে ব্লিচিং পাউডারের যে সংকেত সেটি হলো CaOCl। পরবর্তী দেখো, পরবর্তীতে আছে হলো সোডা ভস্ম। সোডা ভস্ম অর্থাৎ সোডা অ্যাশ, এটিও সোডিয়াম কার্বনেট নামে পরিচিত। এটির রাসায়নিক সংকেত হলো Na2CO3। পরবর্তী অপশান দেখো কাপড় কাচা সোডা, সেটিও সোডিয়াম কার্বনেট হবে। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করি। পরবর্তী কোয়েশ্চেনটা রয়েছে যে পলিটি থেকে এই কোয়েশ্চেনটা এসেছে। দেখো, রাজ্যসভার চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হন? এখানে রাইট অপশন হবে বি, রাজ্যসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত হন। চলো এবার আমরা পলিটি সম্পর্কে কিছু ইনফরমেশন দেখি। যে পার্লামেন্টের আর্টিকেল 79, রাজ্যসভার আর্টিকেল 80 এবং লোকসভার আর্টিকেল 81। আচ্ছা, এই যে ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার যে চেয়ারম্যান হয়, এটি লেখা রয়েছে ভারতীয় সংবিধানের আর্টিকেল 64তম আর্টিকেলে লেখা রয়েছে। উপরাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত সদস্যদের দ্বারা, কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হন শুধু রাজ্যসভার সদস্যগণ দ্বারা। আচ্ছা, পরবর্তী আমরা কোয়েশ্চেনে দেখব। পরবর্তী কোয়েশ্চেনে দেখো, এটা একটা স্ট্যাটিক থেকে কোয়েশ্চেনটা এসছে। তোমার নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর? এখানের কারেক্ট অ্যান্সার হবে দামাস্কা হলো সিরিয়ার ক্যাপিটাল। এখানে যে নামগুলো অপশানগুলো দেওয়া রয়েছে এগুলো সবই ক্যাপিটালের নাম রয়েছে। দেখো, ওসলো হলো নরওয়ের ক্যাপিটাল, আকা হলো ঘানার ক্যাপিটাল, আর কানবেরা হলো অস্ট্রেলিয়ার ক্যাপিটাল। আচ্ছা, পরবর্তী আমরা কোয়েশ্চেনে যাব। পরবর্তী কোয়েশ্চেন আবার একটা সায়েন্স থেকে এসেছে। নিচের কোন রাসায়নিকটি ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয়? এখানে কারেক্ট অ্যান্সার হবে সিলভার ব্রোমাইড। পরবর্তী কোয়েশ্চেনে আমরা যাব। পরবর্তী কোয়েশ্চেন রয়েছে ইউনাইটেড নেশনসের সদর দপ্তর অবস্থিত। এখানের কারেক্ট অ্যান্সার হবে নিউ ইয়র্ক। চলো এবার আমরা এই নিউ ইয়র্ক কার সদর দপ্তর সেগুলো আমরা দেখে নেব। ইউনাইটেড স্টেটস ইউনিসেফ অর্থাৎ ইউনাইটেড নেশনস চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড এর হেডকোয়ার্টারও নিউ ইয়র্কে অবস্থিত। এছাড়াও UNFPA অর্থাৎ ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড এরও হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্কে। এবার আমরা দেখব ওয়াশিংটন ডিসিতে কার রয়েছে। মানি রিলেটেড যে সমস্ত সংস্থাগুলো, যেমন IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক এগুলোর হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসিতে। আচ্ছা, পরের যে অপশানটা রয়েছে সেটা হলো জেনিভাতে WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তারপরে রেড ক্রস, তারপরে ILO অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এই সমস্ত সংস্থাগুলোর হেডকোয়ার্টার আছে জেনিভাতে। এছাড়া প্যারিসে কোনগুলোর আছে? প্যারিসে আছে ইউনেস্কো অর্থাৎ ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এই সমস্ত সংস্থার সদর দপ্তর এখানে রয়েছে। এবার আমরা পরবর্তী আবার কোয়েশ্চেনে যাব। পরবর্তী কোয়েশ্চেন দেখো রয়েছে নিচের কোনটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? এখানে রাইট অপশন হবে নাগাল্যান্ড। কেন নয়? কেননা নাগাল্যান্ড হলো ভারতের উত্তর পূর্বের অঞ্চল। আমরা যাকে 7 সিস্টার্স বলি, 7টি অঞ্চল রয়েছে, 7টি রাজ্য রয়েছে, সেই 7টি রাজ্যকে একসঙ্গে আমরা 7 সিস্টার বলি। সেখানে কি রয়েছে? সেখানে রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা আর মেঘালয়া।
এই 7টি অঞ্চল নিয়ে গঠিত। নাগাল্যান্ড, এই নাগাল্যান্ডের ক্যাপিটাল হলো কোহিমা এবং বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছে নেইফু রিও। এবার দেখো প্রথম পয়েন্ট যে রয়েছে লাক্ষাদ্বীপ। এই লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ একটি, এই দ্বীপপুঞ্জটি অ্যারাবিয়ান সিয়াতে রয়েছে। এখানে 36টি আইল্যান্ড রয়েছে। এখানে প্রধানত মানুষ মালায়ালাম ভাষাতে কথা বলে এবং মিনিকয় নামক যে জায়গাটা রয়েছে সেখানে মালে ভাষাতে কথা বলে। আর এখানের এই লাক্ষাদ্বীপের ক্যাপিটাল কাভারত্তি এবং এটি প্রবাল দ্বীপপুঞ্জ নামেও পরিচিত। পরবর্তী কোয়েশ্চেন দেখো রয়েছে, পরবর্তী রয়েছে হলো পডুচেরি। এই পডুচেরি যে জায়গাটি রয়েছে সেই পডুচেরি জায়গাটি আবার 3টি জায়গা মিলে রয়েছে। যেমন তোমার অন্ধ্রপ্রদেশে একটুখানি রয়েছে, সেখানটা ইয়ানাম। আবার তামিলনাড়ুতে 2টো জায়গাতে রয়েছে, তামিলনাড়ুতে পডুচেরি নামেই রয়েছে, আবার কারাইকাল নামে রয়েছে। আর কেরালাতে রয়েছে মাহে নামে। এই 4টি জায়গা মিলে পডুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলটি তৈরি হয়েছে। পরের দেখো অপশান রয়েছে দাদরা ও নাগর হাভেলি এবং দমন ও দিউ। এখানের এই দুটো দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ এই দুটো আলাদা আলাদা ছিল। পরবর্তীকালে এই দুটো ইউটিকে একসঙ্গে করে দেওয়া হয়েছে। এটা একসঙ্গে হয়েছে 26শে জানুয়ারি 2020 সালে। 2019 সালে প্রস্তাবটা দেওয়া হয়েছিল এবং কার্যকরী হয়ে গেছিল 2020 সালে। এখন আপাতত এই টোটাল যে কেন্দ্রশাসিত অঞ্চলটি রয়েছে এই অঞ্চলটির ক্যাপিটাল হিসাবে ধরা হয় দমনকে। এই পুরো জায়গাটি মুম্বাই হাইকোর্টের আন্ডারে রয়েছে। এখানে এই জায়গাটা পর্তুগিজরা স্থাপন করেছিল। হলো পরবর্তী কোয়েশ্চেন দেখব আমরা। পরবর্তী কোয়েশ্চেন রয়েছে যে ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনার কে ছিলেন? অপশন হবে সি সুকুমার সেন। চলো ভারতের মুখ্য কমিশনকে নিয়ে আলোচনা করি আমরা। যে এখন ইলেকশন কমিশনের আর্টিকেল হলো 324, এটি পার্ট 15-এ রয়েছে। এই চিফ ইলেকশন কমিশন অর্থাৎ মুখ্য ইলেকশন কমিশনার, এনাকে অ্যাপয়েন্ট করেন প্রেসিডেন্ট, কিন্তু রিমুভালের সময় এখানে ইমপিচমেন্টের প্রয়োজন হয়। এখন বর্তমানে চিফ ইলেকশন কমিশনার আছেন জ্ঞানেশ কুমার, ইনি 26তম মুখ্য ইলেকশন কমিশনার। পরবর্তী কোয়েশ্চেনে দেখো, পরবর্তী কোয়েশ্চেনটা দিয়েছে কম্পিউটার থেকে, এই কোয়েশ্চেনটা দিয়েছে নিচের কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয়? এটার রাইট অপশান হবে MS-DOS। আচ্ছা, এই MS-DOSটা কি? MS-DOSটার হলো মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। এটি 16টি বিট নিয়ে কাজ করে আর এটি সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। আচ্ছা, এখানে যে কোয়েশ্চেনটা ছিল যে কোনগুলো নয়, আর যদি আমি এখানে বলি যে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম কোনগুলো, তাহলে সেক্ষেত্রে আমরা কি কি নাম নিতে পারি? সেখানে আমরা নাম নিতে পারি লিনাক্স, ইউনিক্স আর উইন্ডোজ, উবান্টু, এগুলোর নাম কিন্তু আমরা নিতে পারি। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী আলোচনায় কি রয়েছে যে ইউনেস্কো নিচের কোন পুরস্কারটি তাদের প্রদান করে যারা জীবনে বিজ্ঞানের ভূমিকাকে জনমুখী করার প্রচেষ্টা করেন? এখানের সঠিক উত্তর হবে কলিঙ্গ পুরস্কার। এই কলিঙ্গ পুরস্কার জাতীয় বিজ্ঞানে ভূমিকা নেওয়ার জন্য দেওয়া হয়ে থাকে। আচ্ছা, পরবর্তী দেখো অপশানে রয়েছে কালিদাস সম্মান। এই কালিদাস সম্মান মধ্যপ্রদেশ সরকার দিয়ে থাকে। এটি সাধারণত সঙ্গীত এবং শিল্পকলার উপরে এই পুরস্কারটাই সম্মানটা দেওয়া হয়। পরবর্তী কোয়েশ্চেন রয়েছে পরবর্তী অপশান যেটি রয়েছে ম্যাক্সেস পুরস্কার। এই ম্যাক্সেস পুরস্কারটা দেওয়া হয় জনসেবামূলক কাজকর্মের জন্য, সাংবাদিকতার জন্য, সাহিত্য ও সৃজনমূলক কাজকর্মের জন্য, শান্তি ও আন্তর্জাতিক বোঝাপড়ার জন্য। 2025 সালে এই পুরস্কারটা দেওয়া হয়েছে এডুকেট গার্লস, একটা NGO, তাকে দেওয়া হয়েছে। আচ্ছা, পরবর্তী যে অপশান রয়েছে বুকার প্রাইজ রয়েছে। বর্তমানে বুকার প্রাইজ পেয়েছে 2025-এ পেয়েছে বানু মুস্তাক। আর কোন বইয়ের জন্য পেয়েছে? হার্ট ল্যাম্প, এই বইটার জন্য পেয়েছে। আচ্ছা,
পরবর্তী প্রশ্নটা দেখো, কোন ধূমকেতু প্রতি 76 বছর অন্তর প্রতীয়মান হয়? এখানের কারেক্ট অপশন হবে হ্যালি। চলো আমরা পরবর্তী কোয়েশ্চেন দেখি, এখানে বেশি কিছু দেখার নেই। পরবর্তী কোয়েশ্চেন দেখো যে পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে যে পদার্থ পাওয়া যায় সেটি হলো নাইট্রোজেন। আচ্ছা, এখানে আমরা বায়ুমণ্ডলে কি কি গ্যাস পাওয়া যায় সেগুলো আমরা আলোচনা করব। দেখো নাইট্রোজেনের পরিমাণ রয়েছে 78.08%। আচ্ছা, অক্সিজেনের পরিমাণ আছে 20.90%। আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ রয়েছে 0.03%। এবং এছাড়াও অন্যান্য গ্যাসের মধ্যে যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, নিষ্ক্রিয় গ্যাস, এগুলো মিলে রয়েছে 0.94%। ওকে, চলো পরবর্তী কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো পরবর্তী কোয়েশ্চেনে রয়েছে যে 1939 সালে কাকে পরাজিত করে সুভাষচন্দ্র বোস কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? এখানের কারেক্ট অ্যান্সার হবে পট্টভি সীতারামাইয়া। 1939 সালে ত্রিপুরাতে যে অধিবেশন হয়েছিল, কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল, সেই অধিবেশনে জিতেছিলেন সুভাষচন্দ্র বোস, কিন্তু মহাত্মা গান্ধী তখন পট্টভি সীতারামাইয়াকে কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে চাইছিলেন। তো সেই ক্ষেত্রে সুভাষচন্দ্র বোস তিনি তার পদত্যাগ করে পট্টভি সীতারামাইয়া তারপরে অধিবেশনের প্রেসিডেন্ট হয়েছিলেন। আচ্ছা, প্রথম অপশানটা রয়েছে দেখো জওহরলাল নেহরু। তো জওহরলাল নেহরু দুবার মেনলি হয়েছিলেন। লাহোরে একবার হয়েছিলেন তখন 1929-এ, সেখানে দুটো রেজুলেশন নেওয়া হয়েছিল। একটা পূর্ণ স্বরাজ, যেটা 26শে জানুয়ারি 1930-এ নেওয়া হয়েছিল, আর পতাকা তোলা হয়েছিল, যেটা তোলা হয়েছিল 31শে ডিসেম্বর 1929-এ। আর একবার হয়েছিলেন 1937-এ, সেখানে ফৈজপুরে নেওয়া হয়েছিল, প্রথম গ্রাম্য অধিবেশন হয়েছিল এখানে। তারপরে রয়েছে দেখো মৌলানা আবুল কালাম আজাদ হয়েছিলেন 1923-এ, দিল্লিতে একবার হয়েছিলেন। ইনি 6 বার প্রেসিডেন্ট হয়েছিলেন এবং সবথেকে কম বয়সী প্রেসিডেন্ট হয়েছিলেন। আর তার মধ্যে উল্লেখযোগ্য ছিল রামগড় 1940-এ যেবার হয়েছিলেন। পরবর্তী অপশানটা আমরা দেখব। এবার কোয়েশ্চেনটা দেখব যে নিচের কোন পদার্থটি 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করলে আয়তনে কমে যায়? এখানে কারেক্ট অ্যান্সার হবে জল। আচ্ছা, পারদের যদি আমরা সংকেত দেখি, তাহলে পারদের রাসায়নিক সংকেত হলো Hg। আর তামার অর্থাৎ কপারের সংকেত হলো Cu। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখব। পরবর্তী কোয়েশ্চেন রয়েছে যে নিচের কোনটির বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে? এখানের কারেক্ট অপশন হবে জীবাশ্ম আমরা কোথায় দেখতে পাই? জীবাশ্ম আমরা দেখতে পাই পাললিক শিলাতে, সবথেকে বেশি জীবাশ্ম আমরা দেখতে পাই। আর জীবাশ্ম থেকে আমরা কি পাই? জীবাশ্ম থেকে আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারি। চলো পরবর্তী কোয়েশ্চেন দেখি আমরা। পরবর্তী কোয়েশ্চেন রয়েছে ভারতের সাহসিকতা সর্বোচ্চ পুরস্কার কোনটি? এখানের কারেক্ট অপশন হবে অপশন ডি, পরমবীর চক্র। আচ্ছা, ভারতে 2 রকমের অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে মেনলি, যেমন সিভিলিয়ান অ্যাওয়ার্ড আর নাম্বার 2 হলো গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড। সিভিলিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে সিভিলিয়ান কাজকর্মের জন্য, বিভিন্ন রকমের সাংস্কৃতিক কাজকর্মের জন্য, সেবামূলক কাজকর্মের জন্য, এগুলোর জন্য দেওয়া হয়ে থাকে। আর গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে বীরত্বের জন্য। তো সিভিলিয়ান অ্যাওয়ার্ডের মধ্যে পড়ছে ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মশ্রী। আর গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডের মধ্যে পড়ছে পরমবীর চক্র, মহাবীর চক্র, বীর চক্র, অশোক চক্র। এই অশোক চক্রর আবার 3টি ভাগে ভাগ করে দেওয়া হয়। অশোক চক্রের মধ্যে রয়েছে অশোক চক্র প্রথমে, দ্বিতীয়ত কীর্তি চক্র, আর তৃতীয়ত হলো শৌর্য চক্র। পরবর্তী কোয়েশ্চেন দেখো পরবর্তী কোয়েশ্চেন রয়েছে, এটা একটা স্ট্যাটিক জিকের পার্ট, জিওগ্রাফি থেকে দিয়েছে। ভারত ও শ্রীলঙ্কার স্থলভূমি নিচের কোনটি দ্বারা সংযুক্ত?
এখানের কারেক্ট অ্যান্সার হবে পক প্রণালী দ্বারা সংযুক্ত। আচ্ছা, এখানে দেখো পক প্রণালী কোনটির মধ্যে রয়েছে? ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে রয়েছে। আর আমরা যদি জলপথে দেখি তাহলে বঙ্গোপসাগর এবং আরব সাগরের মধ্যে রয়েছে। প্রথম অপশানটা দেখো মালাক্কা প্রণালী, এটি মালয়েশিয়া এবং সুমাত্রার মধ্যে সংযুক্ত করছে। আর যদি আমরা জলপথে দেখি তাহলে জাভা সাগর আর বঙ্গোপসাগর। তৃতীয় নম্বরে রয়েছে বাস প্রণালী। বাস প্রণালীটি তাসমানিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে সংযুক্ত করছে। আর যদি আমরা জলপথে দেখি তাহলে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে সংযুক্ত করছে। লাস্ট অপশন রয়েছে বেরিং প্রণালী। বেরিং প্রণালী আলাস্কা, আমেরিকার আলাস্কার সঙ্গে এশিয়ার সংযোগ করছে। আর যদি আমরা জলপথে দেখি তাহলে আর্কটিকা মহাসাগর এবং বেরিং সাগরের মধ্যে যোগাযোগ করছে। চলো পরবর্তী কোয়েশ্চেন দেখি। পরবর্তী কোয়েশ্চেন রয়েছে যে নিচের কোনটি আকবরের রাজত্বকালে সরকারি ভাষা ছিল? এখানের কারেক্ট অপশান হবে ফার্সি। তাহলে চলো আমরা প্রাচীনকালে যে সমস্ত বংশগুলো ছিল সেই বংশদের সরকারি ভাষাগুলো দেখে নিই। ফার্সি ভাষা হিসাবে ব্যবহার করত মুঘল এবং সুলতানিরা। সংস্কৃত ভাষা হিসাবে ব্যবহার করত গুপ্ত আর চম্পা বংশ। প্রাকৃত ভাষা ব্যবহার করত পল্লব, সাতবাহন, মৌর্য বংশ। তামিল ভাষাকে ব্যবহার করত সঙ্গম, চোল বংশ। তেলেগু ভাষাকে ব্যবহার করত চালুক্য এবং বিজয়নগর বংশ। পালি ভাষাকে ব্যবহার করত সাতকোরা। আর রাষ্ট্রকূট বংশ ব্যবহার করত কন্নড়। কমপ্লিট এখানে সরকারি ভাষাগুলো। পরবর্তী কোয়েশ্চেন দেখো। পরবর্তী কোয়েশ্চেন একটা সায়েন্স থেকে দিয়েছে যে বাদামি বায়ু অর্থাৎ ব্রাউন এয়ার কথাটি ব্যবহার করা হয় কী ক্ষেত্রে? এখানের কারেক্ট অপশন হবে সি, আলোক রাসায়নিক ধোঁয়াশা বোঝাতে। পরবর্তী কোয়েশ্চেন দেখো। পরবর্তী কোয়েশ্চেন রয়েছে যে কোনো বস্তু পৃথিবীর কেন্দ্রের ওজন হলো কি হবে? এখানের কারেক্ট অ্যান্সার হবে 0। পরবর্তী কোয়েশ্চেন দেখো। পরবর্তী কোয়েশ্চেন দিয়েছে একটা পলিটি থেকে, বা পলিটির সঙ্গেও যুক্ত করতে পারো, আবার হিস্ট্রির সঙ্গেও যুক্ত করতে পারো, মডার্ন হিস্ট্রির সঙ্গে। তো কোয়েশ্চেনটি হলো যে কে পাকিস্তান নামক উদ্ভাবন করেছিলেন? তো এখানের কারেক্ট অ্যান্সার হবে চৌধুরী রহমত আলী। এখানের অপশানগুলো নিয়ে আলোচনা করি চলো। লিয়াকত আলী খান, ইনি ছিলেন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী। ইনি মুসলিম লীগের সদস্য ছিলেন। পরবর্তী অপশান দেখো, যেটা রাইট অপশান ছিল চৌধুরী রহমত আলী। ইনি একটা বই পাবলিশ করেছিলেন, নাও অর নেভার। ইনি তৃতীয় গোলটেবিল বৈঠকে জয়েন করেছিলেন। আর পরবর্তী যে অপশানটি রয়েছে মোহাম্মদ আলী জিন্না, ইনি লখনৌ চুক্তি করেছিলেন 1916-তে কংগ্রেসের সঙ্গে। ইনি ছিলেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল। ইনি প্রথম এবং দ্বিতীয় যে গোলটেবিল বৈঠকটি হয়েছিল সেখানে জয়েন করেছিলেন, মুসলিম লীগ তৈরি করেছিলেন। পরবর্তী অপশান রয়েছে ফজলুল হক, ইনি শের-ই বাংলা নামে পরিচিত আর অল ইন্ডিয়া মুসলিম লীগের সদস্য ছিলেন। পরবর্তী কোয়েশ্চেন দেখো। পরবর্তী কোয়েশ্চেন রয়েছে একদম স্ট্যাটিক কোয়েশ্চেন। এই WBPSI কোয়েশ্চেনের মধ্যে আমার এটাই একটু টাফ বলে মনে হয়েছে, কেননা এটা খুবই একটা ডিপের কোয়েশ্চেন ছিল। দেখো, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথটি হলো, এখানের কারেক্ট অ্যান্সার হবে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। আচ্ছা, যদি আমরা ভারতের রেলপথ নিয়ে আলোচনা করি তাহলে আমাদের রেলওয়েতে টোটাল জোন আছে 18টি জোন আছে। তাহলে পরবর্তী কোয়েশ্চেন দেখো, জিওগ্রাফির একটা কোয়েশ্চেন। প্রতি ডিগ্রি দ্রাঘিমাংশের পরিবর্তনের জন্য গ্রিনিচের সময়ের সাথে কোনো স্থানীয় সময়ের কত মিনিটের পরিবর্তন হয়? এখানের কারেক্ট অপশান হবে 4 মিনিট। পরবর্তী কোয়েশ্চেন দেখো, নিম্নলিখিত কোন নেতার জন্মদিবসকে ভারতের শিক্ষক দিবস হিসাবে উদযাপন করা হয়? এখানের কারেক্ট অ্যান্সার হবে ডক্টর এস রাধাকৃষ্ণন। এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 2 বার উপরাষ্ট্রপতি হয়েছিলেন। পরবর্তী অপশান দেখো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1947 সালে দিল্লিতে
যে কংগ্রেসের অধিবেশন হয়েছিল সেই অধিবেশনে সভাপতি ছিলেন। ইনি প্রথম রাষ্ট্রপতি ছিলেন, পরপর 2 বার রাষ্ট্রপতির পদে ছিলেন। উনি সবথেকে এখনও পর্যন্ত সবথেকে বেশি দিন রাষ্ট্রপতি হিসাবে পদে ছিলেন। ভারতরত্ন পেয়েছিলেন 1962 সালে এবং তিনি চম্পারণ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। পরবর্তী অপশান দেখো, ডক্টর সি রাজা গোপালাচারী। ইনি ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ভারতরত্ন পেয়েছিলেন 1954-তে। পরবর্তী অপশান দেখো, লালা রাজপথ রায়। 1920-তে যে কংগ্রেসের সেশন হয়েছিল কলকাতাতে, ওখানকার প্রেসিডেন্ট ছিলেন তিনি। সাইমন কমিশনের বিরোধিতা করেছিলেন এবং বিরোধিতা করতে গিয়ে তিনি লাঠিচার্জ হন এবং লাঠিচার্জ হওয়ার পরে ওনার মাথায় গভীরভাবে আঘাত পান এবং সেই আঘাতেই তিনি পরবর্তীকালে মারা যান। পরবর্তী কোয়েশ্চেন দেখব আমরা। পরবর্তী কোয়েশ্চেনে আছে যে কোন দিনটি ওয়ার্ল্ড হেলথ ডে নামে খ্যাত। এখানে কারেক্ট অপশান হবে 7th এপ্রিল। 7th এপ্রিল হবে কারেক্ট অপশান। আচ্ছা, চলো আমরা এপ্রিল মাসে কি কি বিখ্যাত ডেগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। 1 এপ্রিল উৎকল ডে অর্থাৎ উড়িষ্যার ফাউন্ডেশন ডে হিসাবে পরিচিত। 5th এপ্রিল ন্যাশনাল ওশিয়ান ডে। 7th এপ্রিল দেওয়াই রয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ ডে। 22 এপ্রিল আর্থ ডে। 24 এপ্রিল ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে। এছাড়াও যদি আমরা কিছু ডেগুলো দেখি তাহলে আমরা দেখতে পাবো 1 জুলাই জিএসটি ডে। 21 জুন যোগা দিবস। 5th অক্টোবর ওয়ার্ল্ড টিচার্স ডে আর 5th সেপ্টেম্বর ন্যাশনাল টিচার্স ডে। চলো পরবর্তী কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী কোয়েশ্চেন রয়েছে যে মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন কোন পত্রিকার? এই ইয়ং ইন্ডিয়া পত্রিকার। মহাত্মা গান্ধী উনি দেশে ফিরেছিলেন 1915 সালের 9ই জানুয়ারি। ওই দিনটা প্রবাসী দিবস হিসাবে পালন করা হয়। তিনি অনেক বড় বড় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, যেমন চম্পারণ বিদ্রোহ, খেদা সত্যাগ্রহ, এছাড়াও ভারত ছাড়ো আন্দোলন, আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, এইসব বিখ্যাত আন্দোলনের মূল পথ প্রদর্শক হিসাবে তাকেই মানা হয়। তো পরবর্তী প্রশ্ন দেখব আমরা। পরবর্তী প্রশ্ন আছে একটা অ্যাওয়ার্ড থেকে কোয়েশ্চেন। গ্রামী পুরস্কার কিসের সাথে সম্পর্কিত? এটার কারেক্ট অ্যান্সার হবে গান। এই গ্রামী পুরস্কারটা এবার 2025-এ পেয়েছে কাউবয় কার্টার এবং কেন্ড্রিক ল্যামার। পেয়েছে একটা সং নট লাইক আস, এই সংটির জন্য। এই সংটি এবার সং অফ দ্য ইয়ারও হয়েছে। চলো পরবর্তী কোয়েশ্চেন দেখব। পরবর্তী কোয়েশ্চেন রয়েছে একটা সায়েন্সের স্ট্যাটিক জিকের কোয়েশ্চেন। দেখো, স্বচ্ছ আকাশ নীল দেখায়, তার কারণ হলো, এখানের কারেক্ট অ্যান্সার হবে আলোর বিক্ষেপ। চলো এখানে কিছু আলোচনা করে নিই। এই আলো রিলেটেড প্রচুর কোয়েশ্চেন আমাদের আসে পরীক্ষাতে। আলোর বিচ্ছুরণ যদি বলা হয় তাহলে গোধূলির আলোক, গোধূলি যখন হয় তখন যে আলোটা আমরা দেখতে পাই, সেই আলোটা আলোর বিচ্ছুরণের কারণের জন্য হয়ে থাকে। আলোর প্রতিফলন কোথায় আমরা দেখতে পাই? দর্পণের প্রতিবিম্বে দেখতে পাই। আলোর প্রতিসরণ আমরা কোথায় দেখতে পাই? নক্ষত্রের ঝিকিমিকি, যখন নক্ষত্রে যে ঝিকিমিকিটা হয় সেটি আলোর প্রতিসরণের জন্য হয়ে থাকে। এবং যদি আমরা কোনো তরলে কোনো লাঠি যদি আমরা নিমজ্জিত করি তাহলে সেই লাঠিটি নিচের দিকে বেঁকা দেখতে লাগে, এটি ওই আলোর প্রতিসরণের জন্যই হয়ে থাকে। আলোকের ব্যতিচার যদি আমরা উদাহরণ দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো রামধনু। আর সাবানের ফেনায় যে রঙের বাহার ঘটে সেটা এই আলোকের ব্যতিচারের জন্যই হয়। এছাড়া আলোকের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আমরা দেখতে পাই মরীচিকাতে, এবং পদ্ম পাতায় যে জলকণার মুক্ত সদৃশ দৃশ্য দেখা যায় সেটি হলো এই আলোকের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ। চলো পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখব। পরবর্তী কোয়েশ্চেন আছে যে একটা মিডিয়েভাল কোয়েশ্চেন দিয়েছে। নিচের কার রাজত্বকালে ইবন বতুতা ভারত পরিদর্শন করেছিলেন? এখানের কারেক্ট অ্যান্সার হবে মোহাম্মদ বিন তুগলক। চলো মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে আমরা কিছু জেনে নিই। যে মোহাম্মদ বিন তুগলকের যদি আসল নাম আমরা জানতে চাই তাহলে আসল নাম হলো জুনা খাঁ।
তিনি তার ক্যাপিটালকে দিল্লি থেকে দেবগিরিতে ট্রান্সফার করতে চেয়েছিলেন, কিন্তু তিনি এই কাজে সাফল্য পায়নি। তিনি জাহাপনার প্রবর্তন করেছিলেন। তাকে পাগলা রাজা বলা হয় তার কারণ তিনি যে আইডিয়াগুলো ব্যবহার করতেন সেই আইডিয়াগুলো খুবই ভালো ছিল, কিন্তু সেগুলো ইমপ্লিমেন্ট করার মতো পরিস্থিতি তখন ছিল না। তো সেই জন্য তাকে পাগলা রাজা বলা হয়েছে। তার সময় ইবন বতুতা এসেছিল মরক্কো থেকে, জিয়াউদ্দিন বারনি এসেছিলেন। এই ইবন বতুতার লেখা একটা খুব বিখ্যাত ছিল রেহালা। ইবন বতুতা এই মোহাম্মদ বিন তুগলককে অ্যান ইলাস্ট্রেটেড আইডিয়ালিস্ট বলেছিলেন, এবং তার সময় কিছু এগ্রিকালচার ডিপার্টমেন্ট তিনি তৈরি করেছিলেন, যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের নাম ছিল দিওয়ান-ই-কোহি। তিনি দিনার নামে একটি কয়েনও প্রবর্তন করেছিলেন। চলো পরবর্তী প্রথম যে অপশানটা দিয়েছে সেটা দেখি, শেরশাহ সুরি। তো শেরশাহ সুরি যদি আমরা আলোচনা করি, তো শেরশাহ একজন আফগানি ছিলেন। তার আসল নাম ছিল ফরিদ। তিনি কুবলিয়ত ও পাট্টা প্রবর্তন করেছিলেন। তিনি ওল্ড ফোর্ট তৈরি করেছিল। তার সময় যে হিন্দু ক্যাপ্টেন ছিল তার নাম ছিল ব্রহ্মজিৎ গৌর। মিনিস্টার ছিল টোডরমল। তার এই শেরশাহের টম্ব ছিল বা সমাধিস্থল ছিল সাসারামে। তিনি পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, যেটা পুরনো ন্যাশনাল হাইওয়ে 2 ছিল, সেটি তৈরি করেছিলেন। ডাক ব্যবস্থায় তৈরি করেছিলেন। এবং তিনি 1545 সালে মারা যান। কালিঞ্জরে জয় করার পরে নিজের সৈন্যদের বোমের আঘাতেই তিনি মারা যান। তো পরবর্তী অপশান দেখো, আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি নিয়ে আমরা আলোচনা করব। আলাউদ্দিন খিলজি আসল নাম ছিল আলী গুরসাব। তিনি নিজেকে বলতেন আই অ্যাম দ্য স্টেট। তিনি আরও বলতেন কিংশিপ নোস নো কিংশিপ। তিনি রেশন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, দাগ ও হুলিয়া চালু করেছিলেন, জমি জরিপের ব্যবস্থা করেছিলেন, গুপ্তচর ব্যবস্থা করেছিলেন, ইক্তা প্রথা বন্ধ করেছিলেন। তার সময় নেশা নিষিদ্ধ ছিল। ট্যাক্স 50% করে দিয়েছিলেন। তিনি আলাই মিনার তৈরি করেছিলেন, আলাই দরজা, চোর মিনার এগুলো তৈরি করেছিলেন। তার বিখ্যাত একটা জয় ছিল, দক্ষিণ ভারতের জয়। তাকে দ্বিতীয় আলেকজান্ডার এবং সিকান্দারি সানি নামে পরিচিত ছিলেন। ধর্ম এবং শাসনকে তিনি আলাদা করে দেখতেন। জিনিসপত্রের দাম ভেদে দিয়েছিলেন। মালিক কাফুর ছিল তার সেনাপতি। মালিক কাফুর দেবগিরি জয় করেছিল এবং রামেশ্বর মন্দির ধ্বংসও করেছিল। আলাউদ্দিন খিলজি সিরি শহর তৈরি করেছিলেন। সিরি শহরকে তিনি ক্যাপিটালও বানিয়েছিলেন। এই মালিক কাফুরকে 1000 দিনার দিয়ে কিনে নিয়েছিলেন গুজরাট থেকে, তাই এই মালিক কাফুরের আর এক নাম হাজার দিনারি। এই আলাউদ্দিন নায়েব উপাধিও দিয়েছিলেন। এই আলাউদ্দিন খিলজির সময় সবথেকে বেশি মঙ্গল অ্যাটাক হয়েছিল। পরবর্তী অপশান দেখো, গিয়াসউদ্দিন তুঘলক। গিয়াসউদ্দিন তুঘলক ইনি তুঘলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। এনার আসল নাম ছিল গাজী মালিক। সেচ ব্যবস্থা যেটা কি আমরা ইরিগেশন বলি, তিনি সেটা চালু করেছিলেন এবং তুঘলকবাদ ফোর্ট তৈরি করেছিলেন দিল্লিতে। চলো পরবর্তী কোয়েশ্চেন, অর্থাৎ শেষ কোয়েশ্চেনটা আমরা আলোচনা করি। শেষ কোয়েশ্চেনটি হলো যে নিচের কোন যন্ত্রটি তাপমাত্রা পরিমাপ করে? এখানের কারেক্ট আনসার হবে পাইরোমিটার। কিছু আমরা এবার যন্ত্র সম্পর্কে আলোচনা করব। দেখো, তেজস্ক্রিয়তার যদি আমরা একক হিসাবে ধরি তাহলে সেটা কিউরি। দূরের জিনিসকে সুস্পষ্টভাবে দেখার জন্য যে যন্ত্র ব্যবহার করি সেটা হলো দূরবীন। এছাড়া আমরা যদি নৌবিদ্যায় ব্যবহৃত দূরত্বের একক হিসাবে দেখি তাহলে সেটা নটিক্যাল। তাপমাত্রা পরিমাপ করি থার্মোমিটার দিয়ে। আর আলোর পরিমাপকে আমরা মাপি লাক্স দিয়ে। সুপারসনিক গতি মাপার একক হলো ম্যাক। আলোকবর্ষ কি? 1 বছরে আলোক যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলা হয়। আর জাহাজের গতিবেগ নির্ণয়ের যে যন্ত্রটি আমরা ব্যবহার করি সেটি হলো নট। আর জাহাজেরই সঠিক অবস্থান নির্ণয়ের ব্যবহৃত যন্ত্র হলো ক্রোনোমিটার। তো এটি ছিল একটি ডিটেলসে আলোচনা। তোমরা যদি এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে ভিজিট করো আমার চ্যানেল সহজে শেখা চ্যানেল।
পড়াশোনা করতে থাকো, রিভিশন করতে থাকো। রিভিশনই ইজ দ্য কি অফ সাকসেস। তো এরকমভাবে পড়তে থাকো, ভিডিও দেখতে থাকো। স্টে পজিটিভ। থ্যাংক ইউ।